এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জামাতে ইসলামকে ধাপ্পাবাজ বলেছেন, বেঈমান বলেছেন, প্রতারক বলেছেন, এবং এগুলো শুধু যে বলেছেন তা কিন্তু নয়, তিনি এগুলো ইংরেজিতে বলেছেন। আমাদের একটা খুব কথা আছে যে ইংরেজিতে যখন বলেছে নিশ্চয়ই সত্যি কথা বলেছে বা ভালো কথা বলেছে। নাহিদ ইসলাম, যিনি বাংলার রাজনীতিবিদ, তিনি ইংরেজিতে সেই দীর্ঘ স্ট্যাটাস প্রসব করেছেন, এবং যেহেতু ইংরেজিতে বলেছেন সেটা ভালো বলেছেন, শুধু এইটা না, এর মাধ্যমে তিনি আমাদের যে আন্তর্জাতিক শক্তিগুলো তাদেরকে একটা সিগন্যাল দিচ্ছেন যে জামাতের সাথে এনসিপির এখন আর সেই আগের খাতির নেই। এবং আমি দেখেছি অত্যন্ত সুলিখিত স্ট্যাটাসটা, বোঝাই যাচ্ছে যে ভাবনা চিন্তা করে দেওয়া। এটা আমাদের ওই পালং শাক মাহফুজের মতো না, যে গভীর রাতে পালং শাক খেয়ে উল্টাপাল্টা লেখা 1 ঘন্টা পরে স্ট্যাটাসটা ডিলিট করে ফেলবে, এইরকম না। সুচিন্তিত ভাবে এনসিপি বলেছেন। কি কি বলেছেন একটু দেখা যাক। আমরা যদি একেবারে সারমর্ম করি বাংলায়, নাহিদ ইসলাম বলেছেন তথাকথিত পিয়ার আন্দোলন এর কথা জামাত ইসলামের একটা ধাপ্পাবাজি, সংস্কারকে ভেস্তে দেওয়ার জন্য জামাত এবং তার দোসররা এই কাজ করেছে। তিনি আরো বলেছেন জামাত কখনোই সংস্কার আলোচনায় উৎসাহী ছিল না, জুলাইয়ের আগেও না পরেও না। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন পরিষ্কারভাবে তাদের ধাপ্পাবাজি ধরে ফেলেছে। বাইরে বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে আপনাদের ধাপ্পাবাজি জানে। যাই হোক, তিনি শেষ করেছেন খুবই চূড়ান্ত ভাবে, খুবই চমৎকার একটা কথা বলে, যেটা হচ্ছে না সর্বশক্তিমান আল্লাহ, না বাংলার জনগণ কখনো অসৎ, সুযোগ সন্ধানী, নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে। মানে তিনি একই লাইনে জামাতকে সুযোগ সন্ধানী, নৈতিকভাবে দেউলিয়া, অসৎ বিভিন্ন ধরনের গালি দিয়েছেন, এবং সেগুলো ইংরেজিতে দিয়েছেন। ইংরেজিতে দেওয়ার সুবিধাটা হচ্ছে জামাতের লোকজন এটা বুঝতে পারবে, বাট জামাতের বট বাহিনী এটা হয়তো এত বেশি বুঝতে পারবে না। এবং আমি খুব অবাক এবং আশ্চর্য হয়ে দেখলাম নাহিদ ইসলামের স্ট্যাটাসটা, আমি যখন এই ভিডিওটা করছি বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এবং এখনো সেটা আছে। তো এই যে নতুন করে একটা রাজনীতির তামাশা শুরু হলো, মানে আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন তামাশার মধ্যে দিয়ে যাই, এটা হচ্ছে একটা লেটেস্ট তামাশা। শুনেন ভাই, এটা তো উৎসাহিত আগ্রহী হওয়ার আমার বা আপনার, আমরা যারা আমার দর্শকরা যারা আমরা এখন সংযুক্ত আছি, কিছু নেই। এনসিপি আসলে কি? এনসিপি আসলে হচ্ছে অভিভাবকদের সেই সন্তান যার উপরে অভিভাবকরা তার সকল স্বপ্ন দিয়ে দেয়। যেমন ধরেন আমার খুব শখ ছিল হয়তো ডাক্তার হওয়ার, আমি ডাক্তার হতে পারি না, এখন আমার বাচ্চা সে পারুক না পারুক, তার হয়তো অন্য কিছু হওয়ার শখ, তার হয়তো সাংবাদিক হওয়ার শখ, উকিল হওয়ার শখ, সরকারি না তোকে ডাক্তারই হইতে হবে, এবং তোরে যদি ডাক্তার না হস। এই জিনিসটার মধ্যে দিয়ে বাঙালি মধ্যবিত্তরা বিভিন্ন সময় যান। আমাদের প্রচুর মা বাবা আছেন যারা নিজেরা লাইফে কিছুই হতে পারেন, লুজার্স দ্য মোস্ট, তারা তাদের বাচ্চাদের উপরে এই প্রেশারটা তৈরি করেন, তোকে এইটাই হইতে হবে কারণ আমি হইতে পারি নাই। একই অবস্থা হচ্ছে এনসিপি হচ্ছে জামাতের সেই বাচ্চা। জামাত যা হতে পারে নাই, জামাত যা করতে পারে নাই, জামাত যা নিজের পরিচয়ের মাধ্যমে করতে পারে নাই, গত 1-1.5 বছর ধরে এনসিপি দিয়ে এই সব কাজগুলো করিয়েছে। এর বিনিময়ে এনসিপি যে সুযোগ সুবিধাটা পেয়েছে, জামাত তাদেরকে লোকবল সমর্থন দিয়েছে, টাকা পয়সার সমর্থন দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে। একথা তো আমাদের অস্বীকার করার কিছু না। এবং একবার ট্যাপও করেছিল, তেড়িবেড়ি করেছিল, শিবিরের লোকজন ওই যে হান্নান মাসুদকে মোবাইলটা কিনে দিয়েছিল, ওইটা রিসিপ্টটা পর্যন্ত ফেসবুকে দিয়ে দিয়েছে। এই জুলাই আগস্টের তথাকথিত যে আন্দোলনের নেতৃত্ব ভাবে এনসিপির নেতারা দিয়ে থাকেন। সরাসরি আসুন ভাই, এইটার দায়িত্ব, এটা নেতৃত্ব আসলে আপনাদের হাতে ছিল না। এই ফিলিংসটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা ছিলেন একটা ডিকয়, একটা পাপেট, পুতুল, আপনাদেরকে সামনে রাখা হয়েছিল যাতে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা যায়। এবং আমরা যারা বারবার বলছিলাম যে এটার পিছনে জামাত শিবিরের একটা বড় শক্তি এবং সমর্থন আছে এই আন্দোলনের পিছনে, এই কথাটাকে যাতে সরিয়ে দেওয়া যায়। যে পরিমাণ আন্দোলনের পরিকল্পনা, যেটাকে আমরা মেটিকুলাস ডিজাইন বলি, যা যা হয়েছিল এর খুবই ক্ষুদ্র একটা অংশ হচ্ছেন এই আমাদের তখনকার যে ছাত্র নেতারা ছিলেন এবং এখন যারা এনসিপি নেতা। এটা আপনারা দেখবেন, যেমন একেবারে এই যে ছাত্র নেতাদেরকে নিরাপদ জায়গায় গুলশান বনানীর বিভিন্ন বাসায় রাখা, এই কাজটা পর্যন্ত কিন্তু শিবিরের সাদিক কাইয়ুমের ম্যানেজ করে দেওয়া, লোকজন কোথায় আসবেন। এবং এটা ঠিক এই পুরো ম্যানেজমেন্টের মূল দায়িত্বটা ছিল জামাত ইসলামীর। জামাত সেটা করেছে এবং সাকসেসফুলি করেছে, আমার তাতে কোনো ধরনের বলতে দ্বিধা নাই, আপত্তি নেই। তারা খুব শেষ পর্যন্ত তারা যে উদ্দেশ্যে কাজটা করেছে তারা সফল হয়েছে। এর মধ্যে বিএনপির স্ট্র্যাটেজিক্যাল জায়গায় আদৌ কোনো ধরনের কন্ট্রিবিউশন আছে কিনা না আজ পর্যন্ত আমি নিশ্চিত নই, আমার বিশ্বাস ছিল না। হ্যাঁ, বিএনপি প্রচুর লোকবল সমর্থন দিয়েছে, প্রচুর প্রচুর, কারণ হচ্ছে তাদের লোক সংখ্যা বেশি আছে, তাদের দলীয় নেতাকর্মীদের সমর্থক অনেক বেশি, এবং যে কোনো মূল্যে শেখ হাসিনার পতন করানোর জন্য, আওয়ামী লীগের পতন করানোর জন্য যদি তাদের লোকবল দিতে হয়, তারা যে কোনো সুযোগেই, শুধু এইবার না প্রতিবারই তারা চেষ্টা করেছে যে তাড়াতাড়ি লোকজন রাস্তায় নামিয়ে দেওয়া, সংঘর্ষ করা। কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশটা জামাতে ইসলামের ছিল। ইটস ভেরি ক্লিয়ার।
মানে কিছুদিন আগে আমি দেখেছিলাম যে সাদিক বলছিলেন, একজন বিদেশি পর্যবেক্ষক, আপনাদের মাঝে মাঝে তার রেফারেন্স দিই, যে এই ছাত্র আন্দোলন এত গভীর ছিল না, এত তীব্র ছিল না, এত বিস্তৃত ছিল না সারা বাংলাদেশে, এবং এত দীর্ঘায়িত ছিল না যে শুধুমাত্র এইটার উপরে নির্ভর করে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা সম্ভব হবে। এটার পিছনে অনেক ধরনের রাজনীতি ছিল, আন্তর্জাতিক এবং কূটকৌশলগত রাজনীতি। তো এই রাজনীতির পরে কি হলো? এই রাজনীতির পরে জামাত ইসলামের সমর্থন, সেটা নৈতিক, আর্থিক এবং বুদ্ধিবৃত্তিক সমর্থনের মাধ্যমে কিন্তু এই এনসিপির নেতাদেরকে অনেক বড় ফুলিয়ে ফাঁপিয়ে নেতা বানানো হলো, তাদেরকে মেটিকুলাস ডিজাইনিস্ট করা হলো। কেন করা হলো? আমার যেটা ধারণা, জামাত প্রথমে ভাবতে পারে নাই যে তারা পাবলিক অ্যাকসেপ্টেন্স এই লেভেলে পাবে। তাদের ধারণা ছিল এত বড় আন্দোলন করে এখন যদি সরাসরি আবার আসি, আবার যদি লোকজন বলে তুই রাজাকার, তাহলে সবকিছু ভেস্তে যাবে। এই ভেস্তে যাওয়ার কারণে তাদেরকে ডিকয় কিছু বানাতে হলো। এই জিনিস তারা অনেকদিন ধরে করছে। এর আগে তারা এবি পার্টি করেছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরকে দিয়ে, এবং এই যে একজন আছে ব্যারিস্টার ফুয়াদ, এদেরকে অনেক ট্রেনিং দিয়ে করেছিল, কিন্তু ওইটা ঠিক কাজে লাগছিল না। জুলাইয়ের এই আন্দোলনের মাধ্যমে কিছু ফ্রেশ নতুন মুখের মাধ্যমে তারা এই কাজটা করেছেন, এবং নাহিদ ইসলাম এবং তার দলের লোকজন অলমোস্ট সবাই আমি বলবো না, কারণ এখানের মধ্যে কিছু বিভ্রান্ত বাম গিয়েছে, এবং এটা যায়, এটা কোনো বিষয় না, এরা কোথায় যায় না যায় এটা আলাপের বিষয় না। তো এরপরে জামাত যেটা করলো, তাদের যত এজেন্ডা আছে সবগুলো এজেন্ডা এএনসিপির তাদের মহবতন্ত্র, তাদের মাস্তানতন্ত্র, তাদের গুন্ডাতন্ত্রকে দিয়ে চালু করা শুরু করলো, এবং এর বিনিময়ে হয়তো ওই যে লোকবল বিভিন্নভাবে সমর্থন দিয়ে তারা এদেরকে রেখেছে। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, হঠাৎ করে 10 আগস্টে দেখলাম, মানে একেবারে কিন্তু 5 আগস্ট মানে বিকাল সন্ধ্যা পর্যন্ত কিছু নয়, 6, 7, 8 এর পরেই 8 তারিখ বা 9 তারিখে 10 তারিখের স্বাক্ষর দিয়ে প্রেস ক্লাবে ঢাকা প্রেস ক্লাবে একটা নামের তালিকা দেওয়া হলো যে এদেরকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে হবে। গুড, এটা আমি তালিকা দেখি, এর মধ্যে আমার নাম আছে। তো এটাকে সাইন করেছে, এটা হচ্ছে একটা মাংস মাসুদ, যেটাকে বলে চাঁদাবাজ, ওই যে থানা বন্দর বন্ধু বলা হয় যেটারে, মাংস মাসুদ, এবং আরেকটা ছিল আব্দুল কাদের। এই দুই সমন্বয়ক মিলে একটা বিরাট সাংবাদিকদের তালিকা দিয়েছে, এটার মধ্যে আমার নাম আছে। তো আমি খুব অবাক হয়ে যাদের সাথে আবার এদের খুব একটু খায়াখাতির আছে তাদের একজনকে ফোন দিলাম, দিয়ে বললাম যে হোয়াট ইজ দিস, আমার নাম কেন? আমি বাকিদের নাম নিয়ে প্রশ্নই করছি না, বাকিরা যারটা তারটা বলবে, আমার নাম কেন এটা আমার জানা খুব কৌতূহল, আগ্রহ। কেন আমাকে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়ার আবদার? এই মানে এটা তো প্রায়োরিটি হইতে পারে না। প্রায়োরিটি হবে আওয়ামী লীগের লোকজনকে ধরো, আওয়ামী লীগের প্রশাসনের লোকজন ধরো, তাদের পুলিশকে ধরো, তাদের যে বেসামরিক লোকজন যারা আমলারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে ধরো, এইভাবে ব্যবসায়ীদেরকে ধরো। আস্তে আস্তে একটা সময় হয়তো বললো যে আমাদের নামও আসলো যে তোমরা আওয়ামী লীগ করতে, বা কিছু একটা বললো, আমি মানতাম, কিন্তু একেবারেই প্রথম সপ্তাহে কেন? এবং ওই লোক তখন আমতা করছে। আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম, মানে আমি এখন আবার ভিডিও দিয়ে আবারও এই চ্যালেঞ্জটা রাখতে চাই। আমি হান্নান মাসুদ, মাংস মাসুদ এবং ওই যে আব্দুল কাদের, আমি বলছিলাম যে ওদেরকে জিজ্ঞেস করবা গত 16 বছরে আওয়ামী লীগের কাছ থেকে এক কাপ চা খেয়েছি বা একটা বিস্কিট খেয়েছি যদি প্রমাণ করতে পারে, তারপরে যেন কথা বলতে আসে। তখন খুব ইন্টারেস্টিং একটা কথা ওই লোকটা বলেছিল। আমি বললাম যে তাদেরকে বলতে হবে যে একটা মন্ত্রী, প্রধানমন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের এমপিও বাদ দেন, আওয়ামী লীগের একটা উপজেলা চেয়ারম্যান, একটা থানা চেয়ারম্যান, থানা কমিটির কোন নেতার সাথে আমার একটা সেলফি যদি দেখাতে পারে, কোথাও কোনো সামাজিক স্ট্রাকচারে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ দেখাতে পারে, মানে টেলিভিশনে টক শো ছাড়া, আমি বললাম যে তারপরে আমি এটা স্বীকার করে নিব যে ঠিক আছে, আমি একজন আওয়ামী লীগের দূষণ মানলাম ভাই, এটা তাদেরকে দেখাইতে হবে। আমি বললাম যে এই চ্যালেঞ্জটা দিলাম, এই চ্যালেঞ্জটা আমি জানি ওদের কাছে গিয়েছে, এবং আমাদের মাংস মাসুদ বা আব্দুল কাদের বা অন্যরা আজকে পর্যন্ত সেইটাতে কোনো সাড়া দেয়। যাই হোক, মূল কথায় আসি। তো ওই লোক খুব আমতা করে আমাকে একটা কথা বলেছিল, ভাই এইটা তো অন্য জিনিস। কি বলে? আপনারা শাহবাগে ছিলেন না, গণজাগরণ মঞ্চ করছেন, রাজাকারের বিচার করছেন, আপনাদেরকে আর ওরা এখন ছাইড়া দেবে? সেটা আমি জানি, কিন্তু এত উলঙ্গ ভাবে করার তো দরকার ছিল না ভাই, ঘুরাফিরা করে। মানে প্রথম সপ্তাহে প্রথমে গিয়ে যারা রাজাকার বিরোধী আন্দোলন করেছিল তাদেরকে আগে ধরতে হবে, এই তামসাটা না করলেও পার। তো এইভাবে আমি মূল আলোচনা ফিরতে চাচ্ছি যে জামাত শিবির তাদের যতগুলো এজেন্ডা ছিল, যত রাইটিস্ট কাহিনী ছিল, টেস্ট করার যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটা জিনিস এই এনসিপি নেতাদেরকে দিয়ে করিয়েছে। এবং আপনি দেখেন এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের শহীদদের সংখ্যা নিয়ে, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় পরিচয় নিয়ে, আমাদের গণ আন্দোলন, দীর্ঘ জীবনের যে আন্দোলন, বাঙালির যে বছরের পর বছরের যে সংগ্রাম, মুক্তির যে সংগ্রাম, গণতন্ত্রের প্রতি যে সংগ্রাম, এর প্রত্যেকটা জিনিসকে চ্যালেঞ্জ করেছে এনসিপির বাচ্চা কাচ্চাগুলা। কেন করেছে? কারণ এই প্রত্যেকটা জিনিসে জামাতের চুলকানি আছে। কারণ কি? এই প্রত্যেকটা জিনিসে জামাতের অ্যালার্জি আছে, কিন্তু জামাত নিজে বলতে পারছে না। জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বললে লোকজন বলবে তুই রাজাকার, তুই তো এটা বলবি। প্রত্যেকটা জিনিস এদেরকে দিয়ে গত দীর্ঘদিন ধরে করিয়েছে। আপনাদের মনে আছে শিবিরের প্রোগ্রামে গিয়ে আমাদের সার্জিস আলম গলা কাঁপিয়ে বলেছেন যে জামাত শিবির ছাড়াই আন্দোলন সফল হতো না,
জামাত শিবির তাদেরকে অনেক দায়িত্ব কি কি যেমন দিয়েছেন, বলেছেন না? তারপরে আপনি দেখেন ফার রাইটিস্ট হেফাজতদের কাহিনী, ওইখানে নারীকে বেশ্যা বলা হচ্ছে, ওইখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ গলা ফাঁকিয়ে বক্তৃতা দিয়ে আসছেন। মানে উগ্র রাইটিস্টদের সাথে এই তরুণদেরকে, জেনজিদেরকে সম্পৃক্ত করার জন্য এই এনসিপি নামের এই নাটকটা দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। তাহলে আপনারা প্রশ্ন করবেন, এখন কেন, কোথায় কি সমস্যা হচ্ছে? এখন কোনো সমস্যা হচ্ছে না ভাই, এখন কাহিনী অন্যটা। এখন জামাত দেখতে পাচ্ছে যে তারা কিন্তু এক ধরনের সামাজিক অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে, এটা আমাদেরকে মানতেই হবে। কারণ এখন লোকজন বলছে, আরে ভাই জামাত তো চাঁদাবাজি করতেছে না ভাই, আমার দোকানে তো আসতেছে না, বাস্তবতা কিন্তু। এবং মুক্তিযুদ্ধের যে ইস্যুটা আজকে 52 বছর পরে এসে লোকজন বলতেছে, সাধারণ অনেকে মানুষের মধ্যে এটা আমি দেখেছি যে ভাই হ্যাঁ ওরা রাজাকার ছিল, যারা রাজাকার ছিল ফাঁসি দেওয়া হয়ে গেছে, গুড। এখন যে আছে ডাক্তার শফিক, তো ওই সময় রাজাকার ছিল না, তাই না? বা যারা আছে তারা রাজাকার ছিল না। এই কারণে জামাত এখন দেখতে পাচ্ছে তাদের এক ধরনের পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে, তারা নিজের চেহারায় নিজের রাজনীতি দিয়ে তারা অনেকটুকু আগাতে পারবে। এখন এনসিপির পিছন থেকে তাদের সমর্থন হয়তো তারা একটু পিছিয়ে দিয়েছে, অথবা এনসিপি এবং জামাত মিলে এখন একটা নতুন নাটক তৈরি করছে, এবং সেই নাটকের এই কারণেই হচ্ছে আমাদের যে নাহিদ ইসলাম ফাহিম ভাইয়ের এই স্ট্যাটাসটা, এটা হচ্ছে একটা টেস্ট কেস। আপনারা আরো অনেক কিছু দেখবেন, যেমন ধরেন জামাত প্রথমে বিএনপিকে আক্রমণ করলো কিন্তু জুলাই আগস্টের পরে, মানে বিএনপি আক্রমণ করেনি, আগে কিন্তু আক্রমণটা জামাতই করেছে, যে এরা চাঁদাবাজ, এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতা দেখতে চায় না, বসাতে চায় না। এবং তখন আপনি দেখবেন আমাদের নাপা নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন এলাকায় যখনই বক্তৃতা দিতে গিয়েছে, গিয়ে কিন্তু বিএনপির ওই স্পেসিফিক ওই এলাকার যে নেতা, সেটা কক্সবাজারের সালাউদ্দিন হোক অথবা আমাদের যে কি লুকিং ফর শত্রুস বাবর সাহেবের এলাকা হোক, যেখানেই হোক, গিয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে ওই বক্তৃতাটা, ওই ডেলিভারিটা সবসময় তারা দিয়েছে এবং জামাতের পারপাসটা সার্ভ করেছে। এখন হঠাৎ করে আবার তারা একজন আরেকজনের সাথে এক ধরনের মৃদু সমালোচনা, শত্রুতা, এবং এটা মৃদু বলা যায় না, মানে একেবারে বেঈমান, প্রতারক, বাটপারি বলছে ইংরেজিতে, এই ধরনের শব্দ ব্যবহার করে নাহিদ ইসলাম ফাহিম যখন জামাতকে সমালোচনা করছেন, তখন আমাদের বুঝতে হবে যে নতুন কোন একটা রাজনীতি এরা দুই দল মিলে পাকিয়ে তুলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এই জিনিসটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই, এই জিনিসটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই। তবে নাহিদ ইসলাম ফাহিম তার স্ট্যাটাসটা যেটা শেষ করেছেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। তিনি বলেছেন, না সর্বশক্তিমান আল্লাহ, না বাংলার জনগণ কখনো অসৎ সুযোগ সন্ধানী নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে।